তোর কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই? এই কাজটা কিভাবে করলি আমাদের না জানিয়ে? আমরা কি কিছুই না তোর জীবনে? আমরা কি কিছু করিনি তোর জন্য? আমরা কি করিনি তোর জন্য? উত্তর দে ফারহান। এইসব করার আগে একটা বার তো দাদা ভাইয়ের কথা মনে পড়েনি? মনে পড়েনি তোর বাবার কথা? ভালো করে চেয়ে দেখ তাদের কি অবস্থা হয়েছে। মুখে আঁচল গুজে কাছেন তিনি। বাপ্পা রহমান এগিয়ে এসে রাগান্বিত গলায় বললেন, তুমি কাকে কি বলছো? ও কি তোমাদের চেনে? আমরা কি তো চিনি না। ওকে তো আমরা জন্ম দিইনি। না, ওকে আমরা লালন পালন করে বড় করেছি। হাওয়াকে বড় হয়েছে, ওর বাবা মা পরিবার কিছুই নেই। ও তো এখন কোটিপতির মেয়ে জামাই। চেয়েছি, এখন আমারই লজ্জা হচ্ছে। ওর মতো একটা ছেলেকে জন্ম দিয়ে ওর একটু ভাবা উচিত ছিল আমাদের কথা। একটা মেয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে অপেক্ষা করে যাচ্ছে ওর জন্য। আর সে কি করলো? বউ বাচ্চা নিয়ে সুর করে বাড়িতে চলে এলো। ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো ফারহানের মা, নয়তো কিন্তু আমি কিছু একটা করে ফেলবো, বলে দিলাম। দুহাত পেছনে করে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে ফারহান। তার প্রতি সবার এত এত অভিযোগ, সবকিছু শুনেও যেন সহ্যে না সে। তার ভেতরে বিন্দুমাত্র অনুতাপ হচ্ছিল না। বরাবর মেঝের দিকে নজর রেখেছে সে। কারো কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছে না। বাপ্পা রহমান প্রচণ্ড বেগে চড়ে আছেন, যে কোনো সময় অঘটন ঘটাতে পারেন। রাইকার বাবা সোফায় বসে চুপচাপ সবার কথাই শুনছিলেন। ফারহানের এমন কাণ্ডে তিনিও বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছেন। মনের মাঝে আশা নিয়েছিলেন ফারহান দেশে এলেই বিয়ের কাজটা সেরে ফেলবেন। তার আশায় পানি ঢেলে দিয়েছে ফারহান। রফিকুল ইসলাম বসা থেকে উঠে এলেন বাপ্পা রহমানের কাছে। তার কাঁধে ভরসার হাত রেখে বললেন, ভাইজান, যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে। আমাদের এখানে এই বিষয়ে কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। আমরা এখন যদি সবাই মিলে ফারহানকে মারিও তবুও সমস্যার সমাধান পাবো না। এই মুহূর্তে তাদের মেনে নেওয়াই ভালো আমার মনে হয়। অযথা ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এটা একটা বিয়ে বাড়ি, বাড়িতে অনেক মেহমান আছে, এগুলো বাদ দিন। আমার মেয়ের চিন্তা করবেন না। আমি বিশ্বাস করি আল্লাহ আমার মেয়ের জন্য ফারহানের চেয়ে উত্তম কিছু রেখেছেন। আমি একদমই চিন্তা করছি না রাইকার জন্য। তবে এই কাজটা ফারহান একেবারেই অন্যায় করেছে। তারা এটা ঠিক করা ঠিক হয়নি। রফিকুল ইসলাম নিজের কথা শেষ করে ববিতা বেগমের উদ্দেশ্যে বললেন, এভাবে দাঁড়িয়ে কি দেখছো? বাপ্পিকে তৈরি করে দাও। মেয়েকে নিয়ে তুমিও তৈরি হয়ে নাও। সময় কিন্তু নেই বেশি, দ্রুত করতে হবে। ববিতা বেগম ফারহানের দিকে তাকিয়ে কণ্ঠে রাগ মিশিয়ে বললেন, আমার মেয়েটার সঙ্গে এটা ঠিক হলো না। আল্লাহ এর বিচার অবশ্যই করবেন। রফিকুল ইসলাম স্ত্রীকে ধমক দিয়ে বললেন, বেশি কথা বলছো তুমি। তোমাকে যা করতে বলেছি তা করো। বাপ্পি বুকের ওপর হাত গুজে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আজকের মতো একটা খুশির দিনে কি এমন হওয়াটা বেশি জরুরি ছিল? দুদিন আগে কিংবা পরেও তো হতে পারত। বিয়েতে সবাই মনমরা হয়ে থাকবে, বিষয়টা দুঃখজনক। রফিকুল ইসলাম বাপ্পির কাঁধে হাত বুলিয়ে দিয়ে বললেন, এসব নিয়ে ভেবো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার আপার সঙ্গে গিয়ে তৈরি হয়ে নাও, আমি এদিকটা দেখছি। বাপ্পি দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বললেন, দুলাভাই, আজকের দিনে কি এটা করার খুব দরকার ছিল? অন্য দিন কি পারতো না বউ বাচ্চা নিয়ে আসতে? আর ও যে এই কাজটা করেছে সেটা কি ঠিক হয়েছে? কি বলবো ভাই, কিছু বলার নেই। তবে এখন এগুলো নিয়ে ভাবলে শুধু সময় নষ্টই হবে। কাজের কাজ কিচ্ছু হবে না। তুমি দ্রুত গিয়ে তৈরি হও। জি দুলাভাই, আমি যাচ্ছি, আপনি একটু এদের দেখুন। বাপ্পি গম্ভীর মুখে চলে গেলেন। রফিকুল ইসলাম গিয়ে নানা ভাইকে বুঝিয়ে সুঝিয়ে পাঠালেন তৈরি হতে। অল্পতেই বুঝেছেন তিনি, কিন্তু বেগ পেতে হলো বাপ্পা রহমানকে বোঝাতে গিয়ে। তিনি কিছুতেই মানতে পারছেন না ব্যাপারটা। এতক্ষণ যাবৎ বুঝিয়ে অবশেষে সফল হলেন রফিকুল ইসলাম। এক এক করে বাসার সবাইকে পাঠিয়ে দিলেন। ফারহান ঠায় দাঁড়িয়ে আছে, সঙ্গে তার স্ত্রী। ধবধবে সাদা চামড়ার বিদেশি মেয়েটা এক ফোঁটাও বাংলা ভাষা জানে না। রফিকুল ইসলাম তাকে তার মতো করে বলে বোঝালেন পরিস্থিতি। মেয়েটা বুঝতে বেশি সময় নিল না। ফারহানের হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে গেল। বিয়েতে যাবে বলে ভীষণ খুশি সে। মোটামুটি সবাই তৈরি হয়ে গিয়েছে, তবে এক একজনের মুখের অবস্থা খুবই ভয়াবহ। বাপ্পা রহমানকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো সময় বম ফাটবে।
আর নানা ভাই তার চেহারায় রাগের চেয়ে দুঃখ প্রকাশ পাচ্ছে বেশি। ফারহানের মা তো সমানে কেঁদেই যাচ্ছেন। নানু রাগে কারোর সঙ্গে কথাই বলছেন না। ড্রয়িং রুমে এসে সবাই জড়ো হয়েছে। বাসা থেকে বের হওয়ার আগে রফিকুল ইসলাম সবার উদ্দেশ্যে বললেন, আমরা একটা শুভ কাজে যাচ্ছি। আমাদের বাসায় কী ঘটেছে না ঘটেছে সেগুলো আমাদের ব্যক্তিগতভাবে ও নিজস্ব ব্যাপার। বাইরে গিয়ে এই বিষয় নিয়ে কেউ কোনো রাগারাগি চেঁচামেচি করবেন না, এটা আমার অনুরোধ। আবারও বলছি, যা হওয়ার তা হয়ে গিয়েছে। সবাই হাসি মুখে বজায় রাখবেন, গুণা করেও যেন কেউ টের না পায়। বাপ্পা রহমান এগিয়ে গিয়ে বললেন, তোমার কথা আমি মানবো, কিন্তু জামাই ওকে বলো ও যেন আমার দ্বারে কাছে না আসে। যদি আসে তবে কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। ঠিক আছে ভাইজান, ফারহান আপনার আশেপাশে থাকবে না। বাপ্পা রহমান শান্ত হলেন খানিকটা। এক এক করে সবাই নিচে নেমে গেল। রাইকা চুপচাপ দাঁড়িয়ে আছে। সকাল থেকে সে মুখে টু শব্দটি করেনি। ফারহান তাকে বলেছিল চুপ থাকতে, সে তাই করেছে। রাইকা এ বিষয়ে কিছু বলতে গেলে তাকেও কথা শুনতে হবে। ফারহান এখনও অবধি কাউকে বলেনি এসব ব্যাপারে। রাইকাও ছিল। সে জানে রাইকার কোনো দোষ নেই। রাইকা এমনভাবে মুখ করে আছে যেন সে এ ব্যাপারে দুঃখ পেয়েছে, কিন্তু মনে মনে সে মহা খুশি। রফিকুল ইসলাম মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, এইসব নিয়ে দুঃখ পাস না মা, আল্লাহ তোর জন্য ভালো কিছু রেখেছেন, দেখিস। ঠিক আছে বাবা। চল যাই। মেয়ের হাত ধরে নিচে নেমে এলেন রফিকুল ইসলাম। বাপ্পির পাশে রাইকা বসেছে, আরেক পাশে ফাহাদ। পরিবেশ স্বাভাবিক ও সুন্দর করতে বিভিন্ন কথা বলছে ফাহাদ আর রাইকা। আস্তে ধীরে কিছুটা স্বাভাবিক হচ্ছে সবাই। ক্রমশ বিয়ের আমেজ ছড়িয়ে পড়ছে সবার মাঝে। সাদা ফকফকা শার্ট, কালো কোট এবং কালো প্যান্ট পরে পুরোপুরি তৈরি রাহিম। আয়নার সামনে টান টান হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে দেখছে সব কিছু ঠিকঠাক কিনা। হাতের ঘড়িটা ঠিক করে পারফিউম মাখে। এবার একদম পারফেক্ট দেখাচ্ছে। ড্রয়ার থেকে মানিব্যাগ এবং বাইকের চাবি বের করে নিজ রুম থেকে বেরোলো। মায়ের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে বলল, আর কতক্ষণ লাগবে মা? সেই কখন থেকে রেডি হচ্ছে, এখনো শেষ হয়নি তোমার? ভেতর থেকে রেখা বেগম উচ্চস্বরে বললেন, হয়েছে প্রায়, তুই গিয়ে বাইক বের কর, আমি আসছি। জলদি এসো মা। তোর কি আমার চেয়ে তাড়া বেশি? সময় নিয়ে রেডি হয়ে আস্তে ধীরে যাব। হ্যাঁ, আস্তে ধীরে গিয়ে হাতটা খেও, মাংস তো কপালে জুটবে না। ছেলের কথায় হাসলেন রেখা বেগম, ছোট করে বললেন, পাগল ছেলে। রাহিম মাকে রেখেই নিচে নেমে এলো। গ্যারেজ থেকে বাইক বের করে এনে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছে। পকেট থেকে ফোন বের করে একবার স্ক্রিনে চাইল, একটাও কল নেই রাইকার। সে তো বলেছিল আপডেট দেবে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সব কিছু ঠিক আছে কি না সেটা ভেবে চিন্তা হচ্ছে তার। একবার রাইকাকে কল করতে গিয়েও থেমে গেল। সে ফ্রি হয়ে কল করবে বলেছে। এর আগে রাহিমকে বারণ করেছে কল করতে। চট করে ফোনটা পকেটে ভরে নিল। রেখা বেগম বেরোতেই মিনিট 5 সময় নিলেন। মাকে পেছনে বসিয়ে বাইক স্টার্ট করল রাহিম। ছেলেকে জাপটে ধরে নিশ্চিন্তে বসে আছেন তিনি। অল্প কিছু সময় আগেই বিয়ে বাড়িতে এসে পৌঁছেছে বরযাত্রী। গেটের চাঁদা মিটমাট করতে একটুখানি সময় লেগেছে। যদিও প্রত্যেক বিয়ে বাড়ির এই একই কাহিনী, তবে এটা বেশ মজার একটা ব্যাপার। সবেমাত্র সবাই বাড়ির ভেতরে প্রবেশ করেছে। তারা ছাদে স্টেজ করেছেন। 4 তলার উপরে ছাদ। দুর্ভাগ্যবশত এ বাসায় একটা লিফটও নেই। অবশ্য নিচে স্টেজ করার মতন জায়গা নেই, যার কারণে বাধ্য হয়ে ছাদে আয়োজন করা হয়েছে। নতুন বরকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল। সিঁড়ি দেখে রাইকা শুকনো ঢোক গিলে নিল। অবশেষে কোনো উপায় না পেয়ে পা চালাতে লাগলো। সিঁড়ি বেয়ে নামতে যতটা সহজ তার চেয়ে 3 গুণ কঠিন সিঁড়ি বেয়ে ওঠা। প্রিন্টের আড়াল করে পড়েছে রাইকা। প্যান্ট দোপাট্টা লাল, এক হাতে ঘড়ি, অন্য হাতে একটা বেঙ্গল চুড়ি, গলায় ছোট্ট লকের যুক্ত চেন, কানের সিলভার বড় ঝুমকা, আনারকলির সঙ্গে ম্যাচিং কিছু পাথর রয়েছে তাতে। দু চোখে গাঢ় কাজল, ঠোঁটে বরাবরই গোলাপি রঙের লিপস্টিক। আজ চুলগুলো খোলা রেখেছে। বুকের উপর ওনাটা ভালো মতো জড়িয়ে সেফটি পিন ব্যবহার করেছে। অন্য দিনের তুলনায় অসম্ভব সুন্দর লাগছে তাকে, অথচ মুখে মেকআপের ছিঁড়ে ফোটাও নেই। এই সময় একে দেখলে নিশ্চিত হার্ট অ্যাটাক করত রাহিম। অবশেষে ছাদে এসে পৌঁছালো তারা।
হাঁপিয়ে উঠেছেন সবাই। যে যার মতো চেয়ার টেনে নিয়ে বসে চিরোচ্ছে। শরবতের ব্যবস্থা করা হয়েছে। রাইকা এক গ্লাস শরবত নিয়ে বসে বসে খেতে লাগলো। তাকে দেখে সাদিয়াও শরবতের গ্লাস হাতে নিয়ে রাইকার সামনে দিয়ে হেঁটে গেল। তার মুখের ভাবভঙ্গি খুবই অদ্ভুত। সবসময় কেমন করে রাখে মুখটা। বিরক্তির শ্বাস ফেলে চোখ সরিয়ে নিল রাইকা। হঠাৎ খুব কাছে কারো উপস্থিতি টের পেয়ে চট করে চোখ তুলে চাইল। একদম গা ঘেঁষে হাসি মিশ্রিত মুখে দাঁড়িয়ে আছেন রেখা বেগম। তাকে দেখে এক প্রকার লাফিয়ে দাঁড়ালো রাইকা। গ্লাস থেকে খানিকটা শরবত নিচে পড়ল। ঢোক গিলে রাইকা বলল, আসসালামু আলাইকুম আন্টি, আপনি এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমারও তো বিশ্বাস হচ্ছে না তোমাকে এভাবে এখানে দেখতে পাবো। আমার বহু পুরনো ছাত্রীর বিয়ে, তো ও আমাকে ইনভাইট করেছে, খুব জোরাজোরি করেছে, তাই আসা। রাইকা অবাক সুরে বলল, তার মানে আমার নতুন মামি আপনার ছাত্রী ছিলেন? যেহেতু আমরা একই বাড়িতে এসেছি তবে তাই হবে মা। সামনে পেছনে ডানে বামে চারপাশে চোখ বোলালো রাইকা। রেখা বেগম বুঝতে পারলেন ছোট্ট চোখজোড়া কাউকে খুঁজছে। কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠল চোখ দুটো। রেখা বেগম মুখ টিপে হেসে বললেন, একটু ধৈর্য ধরো মা, যাকে খুঁজছো সেও এসেছে। চোখ নামিয়ে নিয়ে লাজুক হাসল রাইকা। একটা চেয়ার রেখা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে বসুন আন্টি, আমি বরং আপনার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসি। রাইকা ঘুরে দাঁড়াতেই ওর লম্বা কালো চুলগুলো খেয়াল করলেন রেখা বেগম। এর আগে আর তিনি দেখেননি। রাইকা গিয়ে এক গ্লাস শরবত নিয়ে এসে রেখা বেগমের হাতে দিল। তিনি দাঁড়িয়ে গ্লাসটা চেয়ারের ওপর রেখে এক হাত রাইকার কাঁধে রেখে অন্য হাতে রাইকার গাল ছুঁয়ে প্রশংসনীয় কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগছে আমার মিষ্টি মেয়েটাকে, কারো নজর না লাগুক। তোমার চুলগুলো দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি মা। আমি ভাবতেই পারিনি তোমার সঙ্গে সঙ্গে তোমার চুলগুলো এত সুন্দর হবে। তাই তো ভাবি আমার ছেলে এত বেশি পাগল হলো কেন। এবারেও কোনো কথা বলল না রাইকা। লাজে মরে যাচ্ছে যেন। নিজের বুকের সাথে জড়িয়ে আদরে চুমু খেলেন রাইকার মাথায়। রাইকাকে একটা চেয়ারে বসিয়ে তিনিও অন্যটায় বসলেন। এক দণ্ড চুপ থেকে বললেন, তোমার মতো বয়সে আমারও এক গুচ্ছ কালো লম্বা চুল ছিল। মূলত এই চুল দেখেই তোমার আঙ্কেল আমাকে পছন্দ করেন। যদিও আমাদের পারিবারিক বিয়ে ছিল, তবে তোমার আঙ্কেল আমার চুলগুলো দেখে একদম পাগল হয়ে গিয়েছিল। আমাদের পরিবারে বেশ কিছু সমস্যা ছিল, যার কারণে আমার অনেক বিয়ে ভেঙে যেত। কিন্তু তোমার আঙ্কেল এক কথাই বলেছিল সবাইকে, তিনি বিয়ে আমাকেই করবেন। ওনার জেদেই আমাদের বিয়েটা হয়েছিল। আমার রাহিমও একই স্বভাবের। সেই লম্বা চুল দেখেই ভালোবাসলো। এটা হয়তো ছেলেদের দুর্বলতা, এইখানেই হয়তো তাদের সমস্ত আবেগ ভালোবাসা। রাইকা মুচকি হেসে বলে, যে সকল পুরুষ নারীদের চুল পছন্দ করেন তারা খুব ভালো মনের হয়। তারা এত এত কিছু ফেলে চুলকে ভালোবাসেন। এটা তাদের মনের বিশেষত্ব, এটাই তাদের সুন্দর মনের পরিচয়। এটা একদম ঠিক বলেছ মা। আমার খুব আফসোস নিজের চুলগুলোর জন্য। বয়স বাড়তে থাকলো, চুলও ঝরতে শুরু করলো। এখন একেবারে নাজেহাল অবস্থা চুলের, ঠিকমতো যত্ন নিতে পারি না, নানান দুশ্চিন্তা। রেখা বেগমের দুঃখী চেহারা দেখে রাইকা বলল, আমি শিওর আপনার মতো বয়স হলে আমারও সব চুল ঝরে যাবে। আর তখন তো আমি একদমই টাকলু হয়ে যাব। রেখা বেগম খিলখিলিয়ে হেসে উঠলেন। তার হাসি দেখে রাইকাও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দুজনেই হাসতে লাগলো। দূর থেকে রাহিম লক্ষ্য করল তাদের দুজনকে। চটচলতি এগিয়ে এসে তাহলে হাসি থামিয়ে দিয়ে বলল, কি ব্যাপার, তোমরা একসঙ্গে কিভাবে? রাইকা এখানে কি করে এলো? রাইকা দাঁড়িয়ে উত্তর দেয়, আকাশপথে উড়ে এসেছি। সিরিয়াসলি? তুমি এখানে কিভাবে? বুঝতে পারছি না। আমার ছেলের বিয়েতে আমি থাকবো না? রাহিম মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এটা আসলে তোমার ছাত্রীর বাসা তো, নাকি ভুল করে অন্য ঠিকানা চলে এসছে? না গো আব্বা, আমি জুয়ের সঙ্গে দেখা করেই এসেছি। আমার ছাত্রী রাইকার নতুন মামি। এবার বুঝতে পেরেছ? একটা চেয়ারে ধপ করে বসে রাহিম বলে, ভাগ্য আমাদের এভাবে জানে।
নিজেদের অজান্তেই বারবার নানাভাবে দেখা করিয়ে দেন আমাদের। রেখা বেগম দাঁড়িয়ে দুহাত দুজনের মাথায় রেখে কোমল কণ্ঠে বলেন, আল্লাহ চান তোমরা পবিত্র সম্পর্কে জড়াও। দেখো খুব ভালো থাকবে তোমরা। রাহিম মায়ের উদ্দেশ্যে বলে, এখানে আঙ্কেল আছেন, পরিচিত হবে মা? অবশ্যই, বেয়ায়ের সঙ্গে খাতির ফেলতে হবে তো। মুস্কি হাসল রাহিম রাইকা দুজনই। বাবা মা দুজনকে একসঙ্গে দেখে দাঁড়িয়ে গেল রাইকা। আস্তে করে বলল, ওই তো বাবা মা এসেছে। চট করে উঠে দাঁড়ালো রাহিম। রফিকুল ইসলাম এবং ববিতা বেগম তাদের কাছে আসতেই রাহিম বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? তারা দুজনেই অবাক হাসলেন। এ সময় এখানে রাহিমকে একেবারেই আশা করেননি তারা। রফিকুল ইসলাম সৌজন্যমূলক হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা, কিন্তু রাহিম তুমি এখানে? আসলে আঙ্কেল, বউ হচ্ছেন আমার মায়ের প্রাক্তন ছাত্রী, সে সুবাদে আমাদের এখানে আসা। ও আচ্ছা আচ্ছা। রেখা বেগমকে দেখিয়ে রাহিম বলে, আঙ্কেল, ইনি আমার মা, আর মা ইনি হলেন আঙ্কেল, মানে রাইকার বাবা। তারা কুশল বিনিময় করলেন। দু চারটা কথা বলে ববিতা বেগম নিজের ভাইয়ের কাছে চলে যান। তিনি কেমন যেন গুমরো স্বভাবের মানুষ, নিজ পরিবার ছাড়া কারোর সাথে সেরকম কথাই বলতে চান না। যদিও এক হাত থেকে ববিতা বেগম চলে যাওয়ায় খুশি হয়েছে রাইকা, কেননা তার মায়ের সামনে সেসব কিছুই বলা যাবে না। রেখা বেগম সুযোগ পেয়ে রফিকুল ইসলামের উদ্দেশ্যে বললেন, ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে। আপনার সাথে জরুরি আলাপ আছে ভাই। আমি ভাবছিলাম আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়। জানি আপনি ব্যস্ত মানুষ, তবুও যদি পারেন তো আমাকে একটু সময় দিবেন ভাই। তৎক্ষণাৎ রফিকুল ইসলাম বললেন, কোন বিষয় আপা? আপনি চাইলে এক্ষুনি বলতে পারেন, সমস্যা নেই। এখন বরং থাক ভাই, আমি আসলে নিরিবিলিতে বলতে চাচ্ছি কথাগুলো। আপনি শুক্রবারে আপাকে নিয়ে আমার বাসায় আসুন। এই বোনের পক্ষ থেকে চায়ের দাওয়াত গ্রহণ করুন। আসলে আপা, সময়ের বড্ড অভাব, জরুরি আলাপ যেহেতু যেতেই হবে। অসংখ্য ধন্যবাদ ভাই। রাহিমের মুখে শুনেছিলাম আপনার ব্যাপারে। আসলে আপনি ভালো একজন মানুষ। রাহিম খুবই ভালো একটা ছেলে, পার্সোনালি আমার অনেক ভালো লাগে। একটা ভালো সন্তানের মা চায়ের দাওয়াত দিয়েছে, সেটা অবজ্ঞা করে কি করে? শব্দ করে হাসলেন রফিকুল ইসলাম, সঙ্গে রেখা বেগম। মায়ের ইশারা পেয়ে রাইকাকে নিয়ে একটুখানি দূরে সরে গিয়েছিল রাহিম। এবার কথাকথি শেষ দেখে তারা এগিয়ে এলো। বাপ্পার রহমান রফিকুল ইসলামকে ডাকায় তিনি স্থান ত্যাগ করেন। রেখা বেগম বুকের উপর দুহাত ভাঁজ করতে করতে বলেন, রাইকার বাবা দারুণ মানুষ। আমি ওনাকে শুক্রবারে বাসায় ডেকেছি, উনি আসবেন বলে আশ্বাস দিয়েছেন। দুগাল হেসে মাকে জড়িয়ে ধরে রাহিম বলল, শাবাশ মা, আগে তো তারা রাজি হোক। আমার বিশ্বাস তুমি পারবে মা। দেখা যাক কি হয়, আমি ওদিকে আছি। রেখা বেগম চলে গেলেন। রাহিম রাইকার দিকে অপলক নয়নে চেয়ে বলে, মায়াবরণের জন্য কি ওষুধ খাও মায়াবতী? রাহিমের এমন প্রশ্নে চোখ ছোট করে তাকায় রাইকা। তার কপালে রাহিম টোকা মেরে বলে, এভাবে তাকিও না মায়াবতী, তোমার ছোট ছোট আঁখি দূরে আমাকে চরমভাবে ঘায়েল করে। রাইকা চোখ সরিয়ে নিল, দ্বিমুখী দাঁড়িয়ে আকাশপানে চাইল, হাত দুটো সুন্দর করে বুকের উপর গুটিয়ে রেখেছে। রাহিমের চোখ আটকে যায় রাইকার চুলে। মৃদু বাতাসে হালকা দুলছে চুলগুলো। নিজের অজান্তেই কয়েক পা এগিয়ে যায় সে, একদম রাইকার পিঠ ঘেঁষে দাঁড়ায়। রাহিমের বুকের সাথে নিজের পিঠের স্পর্শ অনুভব হতেই সরে যেতে চায় সে। তৎক্ষণাৎ রাহিম তার দু কাঁধে ভর দিয়ে সেই জায়গাতেই দাঁড় করিয়ে দেয়। রাইকা খাটো হওয়ায় তার মাথাটা রাহিমের বুক পর্যন্ত গিয়ে ঠেকে। হাঁটু ভেঙে রাইকার চুলে নাক গুজে শুকতে থাকে রাহিম। চুলের এমন সুন্দর ঘ্রাণে মাতাল করে তুলছে রাহিমকে। তার কাছে ঠেকেছে শ্যাম্পুর ঘ্রাণে মম করছে চারিদিক। বেঘরে চুলে ঘ্রাণ নিতে গিয়ে ভুলবশত রাইকার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে যায় রাহিমের। সজোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল রাইকা। ইতিমধ্যে ঘোর কাটে রাহিমের। একটু দূরে দাঁড়িয়ে রাগী মুখে রাইকা বলে, এটা কি করলেন আপনি? একদিন হলো না সম্পর্কে, আজই এসব? আপনি এরকমটা করবেন ভাবতে পারিনি আমি। এতগুলো মানুষের মাঝে আপনি, ছি। রাইকার দিকে এগিয়ে গিয়ে রাহিম বলল, ভুল করছো তুমি। চুল শুকোতে গিয়ে জাস্ট
ঠোঁটটা লেগে গিয়েছে তোমার ঘাড়ে। আমার এরকম ইচ্ছা ছিল না রাইকা, প্লিজ ভুল বলছো না আমায়। আর এখানে তেমন মানুষজন নেই, আমি চারপাশ দেখে গিয়েছে। এখন এটা বলো না যে কেউ নেই বলে সুযোগ নিতে চাইছে। সেরকম হলে তোমাকে ফাঁকা বাসায়। কথাটুকু শেষ করার আগেই রাইকা তাকে থামিয়ে দিয়ে বলল, আমি সরি সাহেব, আসলে আচমকা এমন হয়, ঘাবড়ে গিয়েছিলাম। আমার সামনে কখনো খোলা চলে আসবে না ম্যাডাম। তোমার এই খোলা চুলের সামনে নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়েছে। আমি খোপা করতে পারি না। আমি জানি তুমি পারো। কোথাও তুমি এটা চাইছো না তো আমি খোপা করে দিই? হিহি করে হেসে ফেলল রাইকা। কয়েকবার পেঁচিয়ে দিল, তবে সেটা বেশিক্ষণ টিকল না। বারবার খুলে যাচ্ছে চুল। রাহিমের হাত সরিয়ে দিয়ে রাইকা নিজেই খোপা করে নিল। মিষ্টি হেসে রাইকা বলল, যত দ্রুত সম্ভব খোপা করে দেয়া শিখুন সাহেব, নয়তো আপনার চোখের সামনে দিয়ে এভাবে খোলা চুলে ঘুরে বেড়াবো। মেরে হাত পা ভেঙে দেব। কিছু বলতে যাবে এমন সময়ে ছাদিয়া এসে হাজির। রাইকার সামনে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, তুমি গতকাল এই ছেলের সঙ্গে কথা বলেছ তাই না? আমি দেখে চিনে ফেলেছি। কিন্তু দেখো, তুমি এখানে এসব করে বেড়াচ্ছ, ওদিকে তোমার মা তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে বসে আছে। রাইকা কণ্ঠে ঝাঁজ ঠেলে বলল, মুখ সামনে কথা বলো। এইসব করে বেড়াচ্ছি বলতে কি বোঝাতে চাইছো? তুমি নিজে বুঝে দেখো কি করেছো তুমি। তুমি কেন আমার পিছু লেগেছো? আমি কি করেছি তোমার? আর উনি আমার কে হয় জানো? সাদিয়া অধীর আগ্রহে বলে, কে হয় সেটা তোমার জানার প্রয়োজন নেই। এরপর থেকে তুমি আমার পিছু লাগা বন্ধ করবে, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। কি খারাপ হবে শুনি? আমি এক্ষুনি গিয়ে তোমার মাকে বলছি। যাও যাও, তোমার জন্য শুভকামনা রইল। মুখ বাঁকিয়ে চলে গেল সাদিয়া। রাহিম হেসে বলল, সব বিয়ে বাড়িতে কি মায়ের মতো একজন গায়ে পড়া মেয়ে থাকে? ওই রকমই একদম। কিছু মনে পড়ায় রাহিম বলল, ফারহান এসছে না? হ্যাঁ, আপনার ডান দিকে তাকিয়ে দেখুন, বাচ্চার বউ নিয়ে দাঁড়িয়ে আছে। রাহিম ডান দিকে দেখল, তারা কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছে। চোখ সরিয়ে নিয়ে রাহিম বলল, বাসায় কেউ কিছু বলেনি ওকে? ভালোই তো, হাস্যজ্জ্বল দেখতে লাগছে। নানা ভাই, নানু, বড় মামা, বড় মামি, এমনকি বাসার সবাই প্রচুর কথা শুনিয়েছে। বড় মামি তো মেরেছেও, তবু দিব্যি হাসছে। দেখছেন, কিছুটা নির্লজ্জ টাইপের মানুষটা। সে কিছু বলেনি? না, কি বলবে? কিছু বলার মুখ আছে তার? সবাই এতগুলো কথা বলেছে তাকে, কিন্তু সে মুখে টু শব্দও করেনি, কারণ সে জানে এখানে সম্পূর্ণ দোষ তার নিজের। যাই হোক, সুযোগ পেলে তাকে ধন্যবাদ দিব। তার জন্য আমি আমার মায়াবতীকে পেয়েছি। আমিও তাকে ধন্যবাদ দিতে চাই। তার জন্যই আমি আপনার মতো একজন মানুষকে খুঁজে পেয়েছি। হাসল রাহিম। অনেকক্ষণ ধরে কথা বলছিল ওরা। বিয়ের কাজ শেষ করে সবাই খাওয়ার কাজ সেরে নিল। ধীরে ধীরে সবাই বিদায় নিল। রাইকাকে আদর করে গাড়িতে তুলে দিয়েছেন রেখা বেগম। ওনারাও বিদায় নিলেন। সুন্দর একটা দিন কেটেছে তাদের। খাবার খেতে খেতেও রেখা বেগম প্রচুর গল্প করেছিলেন রাইকার সঙ্গে। তার মনের আশা পূরণ হতে যাচ্ছে। এতদিনে নিজের মনের মতো একটা মানুষ পেয়েছেন। রাহিম ছেলে মানুষ, চাইলেও সব কিছু বলতে পারে না ওকে। তার উপর রাহিম অনেক প্রশ্ন করে, যার কারণে ওকে কিছু বলে শান্তি পান না রেখা বেগম। মা ছেলে রাতের শহর উপভোগ করতে করতে বাসায় পৌঁছালো। পোশাক পাল্টে হাতের কিছু কাজ সেরে নিলেন রেখা বেগম। রাহিম ফ্রেশ হয়ে রাইকার সঙ্গে 2 মিনিট কথা বলে বিছানায় গা এলিয়ে দিল। চোখে তার ভীষণ ঘুম, তাকে ঘুমোতে হবে এক্ষুনি। মায়াবতীর কথা ভাবতে ভাবতে চোখ দুটো বুজে গেল। শুক্রবার। বুকের ওপর 2 হাত গুজে নিঃশব্দে দাঁড়িয়ে আছে রাহিম। নিজের কথার সম্মান রাখতে এসেছেন রফিকুল ইসলাম, ববিতা বেগম, সঙ্গে রাইকা। মিনিট 10 হবে তারা এসেছেন। রেখা বেগম চুলোয় চা বসিয়ে দিয়ে এলেন। হালিমা খালাকে নাস্তার ব্যবস্থা করতে বলে এসেছেন। সোফায় বসে মুখে হাসি টেনে বললেন, ভাই, আপা, আপনারা এসেছেন? সত্যি আমি খুব খুশি হয়েছি। সত্যি বলতে আমার মনে দ্বিধাদ্বন্দ্ব চলছিল আপনারা আসবেন কিনা। একটু থামলেন রেখা বেগম, শ্বাস নিয়ে বলেন, অবশ্য আপনারা না এলে আমাকেই যেতে হতো আপনাদের কাছে। একটু চুপ থেকে রফিকুল ইসলাম বলে, এটাই জরুরি কথা আপা। আমি ভেবেছিলাম হয়তো তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। বিষয়টা গুরুত্বপূর্ণ না ভেবেও যে এসেছেন আপনি, এতেই শান্তি ভাই।
আসলে আপা, বিষয়টা যেমনই হোক, আমাদের উচিত আমাদের কথা রাখা, তাকে সম্মান দেওয়া। আপনি যদি চান তবে আসলে আল্লাহ পেয়ে আসি। রেখা বেগম একগাদা হেসে বলেন, আজ তো ছুটির দিন, এত তারা কিসের? চা নাস্তা মুখে দিন, তারপর না হয় বলি। রেখা বেগম উঠে দাঁড়ালেন, রান্নাঘরে গিয়ে হালিমা খালার সাহায্যে চা নাস্তা নিয়ে এলেন। অতিথিদের সামনে চা নাস্তা এগিয়ে দিয়ে নিজ জায়গায় বসলেন। হাতে এক কাপ রং চা। তিনি দুধ চা খুব একটা পছন্দ করেন না। রাহিম ঠায় দাঁড়িয়ে তার দিকে বিস্ময় চোখে চেয়ে রফিকুল ইসলাম বলেন, তুমি আর কতক্ষণ মূর্তির মতন দাঁড়িয়ে থাকবে রাহিম? আশা করি আমাদের সঙ্গে বসতে তোমার আপত্তি নেই। নড়ে চড়ে উঠল রাহিম, সৌজন্যমূলক হেসে উত্তর দেয়, না না আঙ্কেল, আপত্তি কিসের আবার? আমি তো জাস্ট এমনি দাঁড়িয়ে আছে। হাতের ইশারায় বসতে বলেন রফিকুল ইসলাম। বাধ্য ছেলের মতো বসল। তার ভেতরে অস্বস্তি শুরু হয়েছে, যার কারণে নিশ্চিন্তে বসতে পারছে না। হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে গুরুজনদের সিদ্ধান্ত শোনার জন্য। তাদের সিদ্ধান্তে কি অশান্ত মনটা শান্ত হবে? সঠিক সিদ্ধান্ত নেবেন তো তারা? ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস বিসর্জন দিচ্ছে রাহিম। চায়ে চুমুক দিলেন রেখা বেগম। অধিক আশায় গলা বেঁধে বললেন, ভাই, আমি আপনার মেয়েকে আমার ঘরে নিয়ে আসতে চাই। আশা করি কোনো অন্যায় আবদার করে বসিনি আমি। এ বিষয়ে আপনাদের মন্তব্য শুনতে চাইছি। কথার মাঝে গলা নরম হয় রেখা বেগমের। আশ্চর্য হন সামনে বসা দুজন ব্যক্তি। রফিকুল ইসলাম এক নজর রাহিম এবং রাইকার দিকে তাকান। আনমনে বোঝার চেষ্টা করেন কিছু। ওরা মাথা নিচু করে আছে। নিজের স্ত্রীর দিকে চেয়ে দেখলেন তার মুখ গম্ভীর। যদিও এটা নতুন কিছু নয়। একটু সময় নিলেন রফিক ইসলাম। প্রশ্নকারী ব্যক্তি উত্তরের অপেক্ষা করছেন। স্বাভাবিক কণ্ঠে বলেন, এটা কি আপনার ইচ্ছে নাকি ছেলে মেয়েদের? নিঃশব্দে হাসলেন রেখা বেগম। চায়ের কাপ টি টেবিলে আলগোছে রেখে বলেন, ছেলে মেয়েদের ইচ্ছেই তো বাবা মায়েদের ইচ্ছে ভাই। সন্তানরা ভালো থাকুক, এটাই প্রতিটা বাবা মায়ের চাওয়া, এর বেশি কিছুই না। সেটা অবশ্যই আপা, তবে একটু সময় নেওয়া উচিত আমার মনে হয়। সময় নিতে চেয়ে আমার প্রস্তাবকে এড়িয়ে যাচ্ছেন না তো? তা কেন করবো আপা? রাহিম খুবই ভালো ছেলে, আমি বলেছিলাম গতকাল। একটু সময় থেমে পুনরায় বলেন, ছেলে মেয়েরা যদি এটাই চায় তবে ঠিক আছে। কিছুক্ষণের জন্য দম বন্ধ উপক্রম হয় রাহিম রাইকার। শেষে কথাটা শুনে মন ভরে শ্বাস নেয় ওরা। পরিস্থিতির বেঘাত ঘটায় ববিতা বেগম গম্ভীর কণ্ঠে বলেন, এত সহজ বললে আর হয়ে গেল? আমার মেয়ে, আমার কিছু বলার নেই? আমার কি অধিকার নেই কিছু বলার? আমি যে এখানে উপস্থিত রয়েছি সেটা খেয়াল করেছো? বিভ্রান্তিকর অবস্থায় ফেললেন রফিকুল ইসলামকে। তিনি বেশ করেই জানতেন তার স্ত্রী সহজভাবে নেবেন না ব্যাপারটা। ঠিক এ কারণেই তিনি সময় চেয়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি হেসে বলেন, অবশ্য তোমার পুরোপুরি অধিকার আছে, কিন্তু যেখানে আমাদের সন্তান ভালো থাকবে, সুখে থাকবে, সেখানে আমাদের আপত্তি পোষণ করা সাজে না। তুমি নিশ্চিত হচ্ছ কি করে ওরা ভালো থাকবে? ভবিষ্যৎ জানতে হয়েছো? খামোখা কথা বাড়াচ্ছ তুমি। বিরক্তি গলায় বললেন রফিকুল ইসলাম। এখনই বোম ফাটবে ভেবে নরম গলায় বুঝিয়ে বলেন, শোনো রাইকার মা, সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে নেই। আমাদের ভবিষ্যৎ আল্লাহ ঠিক করে রেখেছেন। শ্বাস ছেড়ে আবার বলে, কখনো সখনো বর্তমান দেখে ভবিষ্যৎ ঠাওর পাওয়া যায়। স্বামীর কথায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। কপাল কুঁচকে বলেন, বর্তমান সুন্দর হলেই যে ভবিষ্যৎ সুন্দর হবে তার কোনো গ্যারান্টি নেই। রফিকুল ইসলামের চোখে আগুন জ্বলছে। এই মুহূর্তে নিজ বাসায় হলে এতক্ষণে খুব বাজে কিছু করে ফেলতেন। যথাক্রমে নিজেকে সামলে নিলেন। শান্ত কণ্ঠে স্ত্রীকে বলেন, সবাই বেঈমান নয়। তার ছোট্ট কথাটা জায়গা মতো লাগলো। চুপ হলেন ববিতা বেগম। নিজের ভাইয়ের ছেলে যখন এত বড় বেইমানি করতে পারে, সেখানে অন্য একটা ছেলে গ্রান্টে কি করে দেবে? রফিকুল ইসলাম সামান্য গলা খাকারি দিয়ে বলেন, আপা, আপনি যেভাবে চান সেভাবেই হবে। তবে ভালো করে ছেলে মেয়েদের কাছে শোনা উচিত, তারা এক্ষুনি এগোতে চায় কিনা। রেখা বেগম ছেলের দিকে তাকিয়ে বলেন, তোমার মতামত জানাও আমাদের। চোখ তুলে চাইল রাহিম। গুরুজনদের প্রতি শ্রদ্ধা রেখে বলল, তোমরা যেভাবে করতে চাও করতে পারো,
আমার আব্বুতে এতটুকুই, এই মুহূর্তে ধুমধাম করে কিছু করা যাবে না, কেননা এতে আমার কর্মস্থলে বিশাল আকারে সমস্যার সৃষ্টি করবে। রফিকুল ইসলাম মেয়েকে বলেন, তোর কিছু বলার থাকলে বলতে পারিস মা। এতটা সময় তার মাথা নোয়ানো ছিল, শুধু কান দিয়ে শুনছিল সবার কথোপকথন, চোখ তুলে একবারের জন্যও তাকায়নি। এবার সুযোগ পেল, নির্ভয় কণ্ঠে জানালো, তোমরা বড়রা যেভাবে করবে সেভাবেই রাজি আমি। মেয়ের কথায় সন্তুষ্ট হলেন বাবা। একজন মানুষ বাদ পড়েছেন। তার উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন,